রোহিঙ্গা ইস্যু নিয়ে বাংলাদেশে যেটা হয়েছে ব্যবসা এবং রাজনীতির কথা বলি, শেখ হাসিনা এটাকে নিয়ে একটা রাজনীতি করতে চেয়েছেন। ওই যে ওনার বোন ওনাকে বলেছেন যে তুমি 18 কোটি মানুষকে খাওয়াও, তুমি 11 লক্ষকে খাওয়াতে পারবে না, অ্যাজ ইফ উনি খাওয়ান মানুষকে, উনি দেশের মানুষকে খাওয়ান। আমি আমার অভিজ্ঞতা থেকে বলি দুটো রাস্তা। একটা রাস্তা হলো যে বাংলাদেশকে এমনভাবে সামরিক শক্তিতে সক্ষম হতে হবে, সামরিক শক্তি অর্জন করতে হবে যেন মিয়ানমার বাংলাদেশের কথাকে গুরুত্ব দেয়, ভয় পায়। তখন মিয়ানমার বাধ্য হবে ফেরত নিতে। এবং ইরান শুধু তার সামরিক সক্ষমতা দেখায়নি, ইরান ইসরায়েল এবং তারা যারা পৃষ্ঠপোষক তাদের সামরিক দুর্বলতাটাও দেখিয়ে যায়। গাজা নিয়ে আলোচনা করা খুব কঠিন। সারা বিশ্বের সামনে একটা জনগোষ্ঠীকে এইভাবে ধ্বংস করে দেওয়া হচ্ছে আধুনিক বিশ্বে, যেখানে মানবাধিকার নিয়ে এত কথা বলা হয়, যেখানে মানবাধিকারের ব্যাপারে আমরা এত উচ্চকিত বিশ্ব, সেই বিশ্বের সামনে ত্রাণ নিতে আসা মানুষের উপরে বোমা মারা হচ্ছে। আমার গন্তব্যটা মুসলিম হিসেবে আমার গন্তব্য কোথায়? আমেরিকা না জান্নাত? আমি জান্নাতের জন্য যা করার দরকার আমি তাই করব। তাতে যদি আমার সারা জীবন আমেরিকায় নাচ গিয়ে যদি আমি জান্নাতে যেতে পারি, আমি মুসলিম হিসেবে আমি সেটাকে গর্বের মনে করি। ইরান রেডিও বাংলার নিয়মিত আয়োজন মুখোমুখি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহাদাত হোসেন। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক এবং সিনিয়র সাংবাদিক জনাব মেহেদী হাসান পলাশ। আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আপনার এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আমাদের আজকের এই পুরো অনুষ্ঠানে আমরা রোহিঙ্গা সংকট এবং মধ্যপ্রাচ্যের যে সংকট চলছে সেটি নিয়ে আলোচনা করব। শুরুতে আমরা বাংলাদেশের যে রোহিঙ্গা সংকট সেটি নিয়ে আলোচনা করতে চাই। আপনি নিশ্চয়ই জানেন 2017 সালে বাংলাদেশে লাখ লাখ রোহিঙ্গা এসেছে, আমরা জায়গা পেয়েছি। 8 বছর পেরিয়ে গেছে। সাম্প্রতিক সময় একটা খবর বেরিয়েছে, গেল 8 মাসে প্রায় 1.5 লাখ রোহিঙ্গা এসেছে। প্রশ্ন হচ্ছে যে এই সময় তো আমরা আরাকানে কোনো ধরনের সংকট দেখছি না। 2017 সালে যেটা ছিল, গণহত্যা চলেছে, ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে। তো কেন এই 18 মাসে আবার নতুন করে প্রায় 1.5 লাখ রোহিঙ্গা বাংলাদেশে আসলো? ধন্যবাদ। প্রথমে আমি ইরান রেডিও বাংলার দর্শকদেরকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং ইরান রেডিও বাংলা বিশেষ করে তাদের দর্শকদের জন্য যেই টপিকসটাকে চয়েস করেছে সেজন্য ধন্যবাদ জানাচ্ছি। আপনি যেই প্রশ্নটা করেছেন, 2017 সালে যেমন রোহিঙ্গা এখানে এসেছে, তার আগেও এখানে রোহিঙ্গা ছিল। অন্তত 3 থেকে 4 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে ছিল। এবং বাংলাদেশে আরও বিভিন্ন সময়ে রোহিঙ্গা এসেছে স্বাধীনতার পর থেকে, স্বাধীনতার পূর্বেও এসেছে। এবং আপনি যদি ওখানকার লোকদেরকে দেখেন, ওখানে কিন্তু মানে রোহিঙ্গারা কক্সবাজার, নাইক্ষ্যংছড়ি, কক্সবাজার জেলা এবং বান্দরবানের নাইক্ষ্যংছড়ি, এখানে কিন্তু বাঙালিরা, স্থানীয় বাঙালি যারা, তারা কিন্তু মানে সংখ্যালঘিষ্ঠ হয়ে গেছে রোহিঙ্গাদের। ওখানে রোহিঙ্গারা বেশি। এখন এই রোহিঙ্গারা কিন্তু আপনার মানে কেউ আগে এসছে, কেউ পরে আসছে, তারা বাংলাদেশের নাগরিক। অনেক যারা আগে এসছে তারা বাংলাদেশের নাগরিক হয়ে গেছে। এবং স্থানীয় সরকারের যে সমস্ত নির্বাচন, ইভেন পার্লামেন্টেও কিন্তু ওই মাইগ্রেটেড রোহিঙ্গারা বাংলাদেশি হয়ে তারা পার্লামেন্ট পর্যন্ত নির্বাচিত হয়েছে এবং তারা প্রচণ্ড রকমভাবে ঐক্যবদ্ধ। হ্যাঁ, প্রচণ্ড রকমভাবে ঐক্যবদ্ধ। আপনার মানে প্রশ্নে আসি যে কেন আসছে রোহিঙ্গা, নতুন করে কেন আসছে? কারণ হলো কি, যেই সংকটের কারণে রোহিঙ্গারা এখানে এসছে সেই সংকটের সমাধান হয়নি। অর্থাৎ রোহিঙ্গাদের উপরে যে নির্যাতনটা হয়েছিল, সেই নির্যাতনের কারণে 2017 সালে এখানে এসছে। সারা বিশ্ব এরপরে এই ইস্যুটা নিয়ে মানে অনেক কথা বলেছে, অনেক আলোচনা হয়েছে, কিন্তু মিয়ানমারকে বা মিয়ানমারের ভেতরে থাকা রোহিঙ্গাদের উপরে নির্যাতন করাটাকে বন্ধ করা যায়নি। এইটা যখন আগে মিয়ানমার আর্মি ওখানে ছিল, তখন মিয়ানমার আর্মি করত, যার ফলে সবসময়ই রোহিঙ্গারা আসছিল, কখনোই আসা বন্ধ হয়নি। এমন না যে এই মানে সরকার আসার পরে এসছে, বিষয়টা এরকম না, সবসময়ই এসছে, কম বেশি এসছে। আবার এই যে এরপরে যে আপনার আরাকান আর্মি যখন এই অঞ্চলের নিয়ন্ত্রণ নিল, আরাকান আর্মি নিয়ন্ত্রণ নেওয়ার পরে এখন রোহিঙ্গাদের উপরে এই অত্যাচারটা বেড়েছে
দ্বিমুখী। মিয়ানমার আর্মির নির্যাতন আগেই ছিল, এখন আরাকান আর্মিও নির্যাতন করছে। হ্যাঁ, এই নির্যাতন করার ফলে দ্বিমুখী নির্যাতনের কারণে এরা এখানে আসছে। এখন আরাকান আর্মি কেন নির্যাতন করছে? একটা মানে গুরুত্বপূর্ণ আসতে প্রশ্ন পারে। হতে পারে। তো সেই ক্ষেত্রে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আরাকান আর্মি নির্যাতন করার কারণ হলো আরাকান আর্মি মেইনলি বুদ্ধিস্ট সংগঠন এবং প্রাচীনকাল থেকে রোহিঙ্গা মুসলিমদের উপরে মূলত নির্যাতন চালিয়েছে সেখানকার বুদ্ধিস্টরা। মিয়ানমারের যে জান্তা বা মিয়ানমারের যে বামাররা তারা কিন্তু রোহিঙ্গাদের উপরে এতটা নির্যাতন করেনি যতটা নির্যাতন ওখানকার লোকাল বুদ্ধিস্টরা করেছে। আপনি জানেন যে সেখানে একটা চরমপন্থী সন্ত্রাসী বুদ্ধিস্ট গোষ্ঠী আসে যেটাকে বলে 969 উইরাথু, যেটার অশ্বিন উইরাথু যেটার মানে প্রধান নেতৃত্ব দিচ্ছে। তো তাদের মূল লক্ষ্য হচ্ছে ওখান থেকে সমস্ত রোহিঙ্গাদেরকে তাড়িয়ে দেয়া এবং এই ষড়যন্ত্রের অংশ হিসাবে কখনো কখনো আপনার মিয়ানমার আর্মিও এই মানে এটা করেছে। মিয়ানমারের স্বাধীনতাটা নেয়ার পরে মানে রাখাইনের স্বাধীনতাটা নেয়ার পর থেকেই তারা ওখানে একটা ডিভাইড অ্যান্ড রুল করেছে। সেই ডিভাইড অ্যান্ড রুলের সাথে রাখাইন এবং রোহিঙ্গাদের ভিতরে একটা দ্বন্দ্ব, তারা মিসট্রাস্ট তৈরি করেছে। তার অংশ হিসেবে এই নির্যাতনটা সবসময়ই চলেছে এবং সেই নির্যাতন যেহেতু বন্ধ হয়নি সে কারণে আপনার মানে এখনো আসছে এবং যতদিন এটা থাকবে এটা আসতেই থাকবে। এবার আসি রোহিঙ্গা এই যে প্রত্যাবাসন প্রক্রিয়া। আসলে গেল ৮ বছর ধরে আমরা দেখেছি আ বাংলাদেশের সবাই সরকার প্রধান থেকে শুরু করে বেসরকারি যারা এনজিও কাজ করেন তারাও রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে বেশ সরব ছিলেন এবং আমরা দেখেছি ডক্টর ইউনূসের যে অন্তর্বর্তীকালীন সরকার তারাও কিন্তু রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ার ব্যাপারে বেশ সরব। কয়েকদিন আগে কক্সবাজারে একটা আন্তর্জাতিক সম্মেলন হয়েছে, আপনি দেখেছেন যে সেখানে ডক্টর ইউনূস আন্তর্জাতিক সম্প্রদায়কে রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে আরেকটু সোচ্চার হওয়ার জন্য, এই সংকট সমাধানের জন্য আহ্বান করেছেন। আমার প্রশ্ন হচ্ছে, এর আগেও অনেকে এই ধরনের আহ্বান জানিয়েছেন। যেহেতু ডক্টর ইউনূসের সারা পৃথিবীতে একটা অন্য ধরনের একটা গ্রহণযোগ্যতা আছে। আপনি কি মনে করেন এই আহ্বানটা একটু অন্যদের থেকে আলাদা হতে পারে? তো ধরেন যদি আলাদা হয় তাহলে আমরা এরপরে কি পেলাম? মানে আপনি তো সচেতন মানুষ। আপনার কাছে আমার প্রশ্ন যে আমরা কি বিশ্বে ওনার এই আহ্বানের পরে আমরা কি নতুন কিছু পেয়েছি? বা বিশ্বে কোনো ধরনের এখন পর্যন্ত আমরা কি বা উনি যে আগে বললেন যে জাতিসংঘের মহাসচিবকে এনে যে আমরা আগামী ঈদটা ওখানে করবে। এবারে তো সেটা বললেন না। না। যে না আমরা এই যে আগামী ঈদে যাওয়ার জন্য এতটা অগ্রগতি করে ফেলেছি। উনি বলেন নাই। আসলে প্রধান সমস্যাটা হলো রোহিঙ্গা ইস্যু নিয়ে বাংলাদেশে যেটা হয়েছে ব্যবসা এবং রাজনীতি। প্রথমত যদি রাজনীতির কথা বলি, শেখ হাসিনা এটাকে নিয়ে একটা রাজনীতি করতে চেয়েছেন। ওই যে উনার বোন উনাকে বলেছেন যে, "তুমি ১৮ কোটি মানুষকে খাওয়াও, তুমি ১১ লক্ষকে খাওয়াতে পারবা না?" অ্যাজ ইফ উনি খাওয়ান মানুষকে, উনি দেশের মানুষকে খাওয়ান। আসলে তো বিষয়টা এরকম না। তো প্রশ্নটা হলো যে তারপরে উনি রোহিঙ্গাদেরকে জায়গা দিয়ে সারা দুনিয়াতে উনি এই মানে নোবেল প্রাইজ পাওয়ার জন্য ওনার কর্মকর্তাদেরকে পাঠালেন লবিং করার জন্য। সেটা ওনার কপালে জোটে নাই। কিন্তু উনি এই ইস্যুটাকে কেন্দ্র করে উনার বিনা ভোটের সরকারকে অবৈধ সরকারের ইন্টারন্যাশনাল বৈধতা গেইনের একটা চেষ্টা উনি ব্যাপকভাবে করেছেন, যেটা উনি সাকসেস হয়েছেন ২০১৮ সালের রাতের ভোটের ইলেকশনটাকে উনি এভাবে পার করতে পেরেছেন রোহিঙ্গা ইস্যুর কারণে। এরপরে আমরা বলছি মুখে যে রোহিঙ্গাদের আমরা প্রত্যাবাসন চাই, এটা আমাদের কমন বক্তব্য। আমরা জোরালোভাবে চাই সারা দুনিয়া। কিন্তু কিভাবে চাই? এই প্রশ্নের কোনো উত্তর বাংলাদেশের কোনো মানুষের কাছে নাই। বাংলাদেশের সরকার, বাংলাদেশের কোনো অথরিটি, বাংলাদেশের কেউই যে রোহিঙ্গাদেরকে আমরা কিভাবে প্রত্যাবাসনে চাই, এই ৮ বছর ধরে বাংলাদেশ এই প্রশ্নটার অ্যান্সার তৈরি করতে পারে নাই। বাংলাদেশ এই প্রশ্নটা যদি করা হয়, বাংলাদেশ সরকার বলবে, "আমেরিকা আমাকে হেল্প আমরা আমেরিকার কাছে হেল্প চাই, আমরা চায়নার কাছে হেল্প চাই, ইন্ডিয়ার কাছে হেল্প চাই, ইউ এর কাছে হেল্প চাই, জাতিসংঘের কাছে হেল্প চাই।" আপনি কিভাবে হেল্প চাবেন? আগে প্রথম প্রথম যে জায়গাটা আপনাকে একটা রোহিঙ্গা প্রত্যাবাসনের, আপনি এখানে সাফারার, আপনি ক্ষতিগ্রস্ত। আপনার একটা প্ল্যান থাকতে হবে যে আপনি এইভাবে রোহিঙ্গাদেরকে আমি এই প্রক্রিয়ায় ফেরত চাই। সেটার প্ল্যানের ক্ষেত্রে প্ল্যান 1, প্ল্যান 2, প্ল্যান 3 ABC থাকতে পারে। আপনি সেই প্ল্যান বাস্তবায়নের জন্য আপনি বলতে পারেন যে সারা দুনিয়াকে যে আমি এইভাবে রোহিঙ্গাদেরকে ফেরত দিতে চাই। আপনারা আমাকে এই প্ল্যানে হেল্প করেন। সেখানে যে আমার এই পরিকল্পনার সাথে আসবে, আমরা তার সহযোগিতা নিয়ে তার কাছ থেকে আমরা এই কাজটা করতে পারি। কিন্তু আমরা সেটা করছি না।
আমরা না করে করছি কি, আমরা চায়নার কাছে, আমেরিকার কাছে, ইন্ডিয়ার কাছে, ইউরোপীয় ইউনিয়নের কাছে, জাতিসংঘের কাছে, এই ধরনের কাছে আমরা ধর্ণা দিচ্ছি। প্রশ্নটা হলো যে জাতিসংঘ বিশ্বে কোথাও কি কোনো সংকটের সমাধান করেছে? না, ইউরোপ এই যে আফ্রিকাতে দীর্ঘদিন ধরে তারা ইউএন মিশন পরিচালনা করছে, তাতে আফ্রিকাতে কি সমস্যা সংকট হয়েছে, সমাধান হয়েছে? হয়নি। বরং হয় নাই। বরং এদেরকে যখন ইউরোপিয়ান ন্যাশনালিজমটা তার মানে ইমার্জ করে এদেরকে বের করে দিয়েছে, তারপরে এখন সমস্যার সমাধান হওয়া শুরু করেছে। অর্থাৎ আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি যে এই অঞ্চলকে কেন্দ্র করে আমেরিকা, চায়না, ইন্ডিয়া, ইউরোপীয় ইউনিয়ন তাদের ডিফারেন্ট প্ল্যান আছে। তারা অনেক বারগুটির মতো না, আসলে তারা বলতে অনেক পারেন। দিন ধরে এখানে একটা সুযোগ খুঁজছিল। আপনি যখন এই ইস্যুটাকে সেখানে নিয়ে গেছেন, তারা এই ইস্যু মানে তারা এটাই তো খুঁজছিলাম। এই সুযোগটাই খুঁজছিলাম। তারা এই সুযোগটা লুফে নিয়েছে। লুফে নিয়ে তাদের যে নীল নকশা, তারা সেটা এর ভিতরে অনুপ্রবেশ করিয়ে তারা আপনাকে মানে বলছে যে আমরা করে দেব। আমরা বলছি রিপ্যাট্রিয়েশন, তারা বলছে রিহ্যাবিলিটেশন এর কথা। রিহ্যাবিলিটেশন। তাই না? আমরা বলছি প্রত্যাবাসন, তারা বলছে পুনর্বাসন, তারা বলছে অ্যাসিমিলেশন এর কথা। তো এটা দিয়ে তো রোহিঙ্গা পুনর্বাসন হয় না। তারা কখনোই বিশ্বের, আমি আবার বলি, আমি গ্যারান্টি দিয়ে বলি, বিশ্বের কোনো শক্তি বাংলাদেশ ছাড়া আর কেউ রোহিঙ্গাদেরকে ইভেন কোনো মুসলিম কান্ট্রি আন্তরিকভাবে চায় না রোহিঙ্গারা তাদের ইয়েতে ফিরে যাক। তারা বরং চায় রোহিঙ্গাদেরকে বাংলাদেশ গ্রহণ করে নিক। আমি এই অঞ্চল নিয়ে কাজ করি। আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে বলছি, একমাত্র বাংলাদেশ ছাড়া আর বিশ্বের কোনো শক্তি কিন্তু চায় না। কিন্তু আমাদের প্রশ্ন, এটা কি সম্ভব? বাংলাদেশ একটা বাংলাদেশ এত সংখ্যক রোহিঙ্গাদেরকে অ্যা বাংলাদেশে পুনর্বাসন করা, এটা তো একেবারেই অসম্ভব আমি মনে করি। এবং আমরা দেখি যে প্রতি বছরে কিন্তু আন্তর্জাতিক যে সহায়তা ছিল, আ সেটা কিন্তু ধীরে, ধীরে কমে যাচ্ছে। তো সেক্ষেত্রে বাংলাদেশের জন্য তো নিঃসন্দেহে এটা একটা চ্যালেঞ্জের ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। আপনি কি মনে করেন যে আসলে আগামী দিনে কতদিন আসলে এত সংখ্যক রোহিঙ্গাদেরকে বাংলাদেশ আ ধরে রাখতে পারবে, বা এই সংকট আ তো আরো ঘনীভূত হচ্ছে। আপনার কি পর্যবেক্ষণ? এই যে আন্তর্জাতিক সহযোগিতাটা কমে যাচ্ছে, কমে যাচ্ছে। এটা কিন্তু ওই যে আমি বললাম রিহ্যাবিলিটেশন বা অ্যাসিমিলেশন এর প্রক্রিয়ার অংশ হিসাবে। মানে আপনি যখন তাদেরকে খাবার দিতে পারবেন না, হ্যাঁ? মানে ওরা যখন খাবার দেবে না, ওরা যখন ক্যাম্পের ভিতরে খাবার পাবে না, তখন তারা কি করবে? তারা ক্যাম্প থেকে বেরিয়ে আসবে। বেরিয়ে আসবে। বেরিয়ে এসে বাইরে কর্ম করতে শুরু করবে। বাইরে কর্মের সংস্থান খুঁজবে এবং কর্ম করতে তারা নানা জায়গায় তারা মানে হয়ে যাবে। মানে মানে তারা মিশে যাবে। আমাদের সমাজের মূল স্রোতধারার সাথে তারা মিশে যাবে। যেহেতু মুসলিম, বাংলা ভাষাও কিছুটা কাছাকাছি তারা বুঝে, তো কাজেই তারা মিশে যাবে। এটা কিন্তু ওইটার অংশ হিসাবে তারা যে এই যে বন্ধ করে দিচ্ছে, এবং এটাও বাস্তবতা। বিশ্বের কোনো দেশ আপনাকে সারা জীবন খাওয়াবে না। দীর্ঘদিন ধরে আসলে এত দীর্ঘদিন খাওয়াবে না। আপনি অনেক সুযোগ পেয়েছেন। আপনি অনেক সময় পেয়েছেন এবং এর ভিতরে বাংলাদেশের অনেক গোল্ডেন টাইম এসছে এই সমস্যাটার সমাধান করার জন্য। বাংলাদেশ সেই ব্যাপারে কোনো মানে উদ্যোগী হয় নাই। বাংলাদেশ সবসময়ই আরেকজনের দিকে তাকিয়ে থেকেছে। উনারা সমাধান করে দেবেন। আমেরিকা করে দেবেন, চায়না করে দেবেন, ওআইসি করে দেবেন, নানা রকম গোষ্ঠী করে দেবেন। তারা কেন করবে এই সমস্যার সমাধান? কারণ তারা তো ওখানে, আপনি দেখেন মিয়ানমারে চায়নার যে স্বার্থ, সেই স্বার্থের সাথে বাংলাদেশের স্বার্থের কোনো তুলনা করা যায় না। তো চায়না কেন সেই এই কাজটা করবে? মিয়ানমারে ভারতের যে স্বার্থ, সেই স্বার্থ এখন আপনার জিওপলিটিক্যালি আমেরিকার যে মিয়ানমার কেন্দ্রিক যে স্বার্থ, সেই স্বার্থের কাছে বাংলাদেশের স্বার্থ খুবই সামান্য। বাংলাদেশের গুরুত্ব তাদের কাছে খুবই সামান্য। তারা তো তাদের মতো করে, এখন আপনি জানেন এই কয়েকদিন আগে আপনার মিয়ানমারে যে আমেরিকান রাষ্ট্রদূত, তিনি ওদের যে কাচিন এবং প্রদেশ সীমান্ত, চীন সীমান্ত যে প্রদেশগুলো আছে, সেখানে যে দুর্লভ খনিজ পদার্থ, হুম। সেই স্পট তারা মানে পরিদর্শন করে এসছে। তারা ইন্ডিয়া দিয়ে, থ্রু ইন্ডিয়া তারা এটাকে এক্সট্রাক্ট করতে চাচ্ছে। তো কাজেই সে তো এখন মানে ওইদিকে যাচ্ছে, এবং তারা অলরেডি মিয়ানমার জান্তা সরকারের ৪ টা কোম্পানির উপরে তারা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে। তো ওই জায়গাটাতে চলে যাচ্ছে। চায়না এটাকে ঠেকানোর জন্য তারা নতুন পরিকল্পনা নিয়ে তারা অলরেডি তাদের মানে মার্সেনারি বাহিনী এখানে ঢুকে গেছে। তো সেই জায়গার থেকে আপনি তাদের কাছে যদি প্রত্যাশা করেন, এই কোনোদিনই এই রোহিঙ্গারা মানে আপনি ফেরাতে পারবেন না। রোহিঙ্গাদেরকে ফেরাতে যদি হয়, বাংলাদেশকেই ফেরাতে হবে, এবং সেটার জন্য আমার মানে বক্তব্য, আমি আমার অভিজ্ঞতা থেকে বলি, ২ টো রাস্তা। একটা রাস্তা হলো যে বাংলাদেশকে এমনভাবে সামরিক শক্তিতে সক্ষম হতে হবে, সামরিক শক্তি অর্জন করতে হবে, যেন মিয়ানমার বাংলাদেশের কথাকে গুরুত্ব দেয়, ভয় পায়। তখন মিয়ানমার বাধ্য হবে ফেরত নিতে। অথবা এই রোহিঙ্গাদেরকে এমনভাবে প্রশিক্ষিত করতে হবে যেন
মিয়ানমার বুঝতে পারে যে এদেরকে ফেরত না নিলে আমার বিপদ বেশি, যেটা জিয়াউর রহমান যে কার্ডটা খেলেছেন সেই কার্ড খেলতে হবে। অর্থাৎ সারা দুনিয়াতে এখন ন্যায়, নীতি, অধিকার, রাইটস, প্রাপ্যতা, আমার পাওনা, এটার কোনো মানে মূল্য নাই। দুনিয়াটা চলে স্বার্থের ভিত্তিতে, দুনিয়াটা চলে লেনদেনের ভিত্তিতে, দুনিয়াটা চলে কার্ডের ভিত্তিতে। আপনার কাছে যত কার্ড থাকবে আপনি তত কার্ড খেলতে পারবেন। আপনি দেখেন এখন এই যে ভারতের সাথে আমেরিকার কত গভীর সম্পর্ক ছিল, ছিল এত গভীর সম্পর্কের পরেও কিন্তু এই যে আপনার শুল্কের ব্যাপার না, আমি বলছি যে এই যে মানে ওখানকার যে মানে শিখ যে বিচ্ছিন্নতাবাদীরা, তারা কিন্তু আমেরিকা এবং কানাডাতে জামাই আদরে তারা থেকেছে, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পেয়েছে। তো আমেরিকা তো চায়নি যে ওখানে ওরা স্বাধীন হয়ে যাক, কিন্তু আমেরিকা এই কার্ডটা রেখেছে, যদি কখনো প্রয়োজন হয় আমি এই কার্ডটা ব্যবহার করব। এই যে ইন্টারন্যাশনাল আমাদের ইন্ডিয়া এখন আমাদের কথা শোনে না, কারণটা কি? কারণ আমরা আমাদের কোনো কার্ড হাতে রাখিনি। আমরা আমাদের যে কার্ড বাংলাদেশ স্বাধীনতার পরে তৈরি করেছিল, এই কার্ডগুলো আমরা ইন্ডিয়ার হাতে তুলে দিয়েছি। যার ফলে এখন ইন্ডিয়ার কাছ থেকে মানে অনেকটা বাধ্য আমরা মানে কোনো কিছু আদায় করে নেওয়ার ক্ষমতা আমাদের আমাদের আর নাই, আমরা এটা হারিয়ে ফেলেছি। তো মিয়ানমারের সাথেও একটা সময় আমাদের কার্ড ছিল, সেই কার্ডটা জিয়াউর রহমান খেলেছিল এবং জিয়াউর রহমান পেরেছিলেন সমস্ত রোহিঙ্গাদেরকে ফেরত দিতে। খালেদা জিয়াও অর্ধেক রোহিঙ্গাদেরকে অন্তত ফেরত দিতে পেরেছিলেন, কিন্তু এখন আমরা টোটালটাই হারিয়ে ফেলেছি। যার ফলে মিয়ানমার আমাদের কথার কোনো গুরুত্ব দেয় না। আমাদের সেনাপ্রধান মিয়ানমারে যায়, মিয়ানমারের সেনাপ্রধান বাংলাদেশের সেনাপ্রধানকে দেখা করে না। আমরা এই জায়গায় পৌঁছে গেছি, এটা চরম লজ্জাকর একটা ব্যাপারে পৌঁছে গেছি। কাজেই ওই জায়গাগুলো যদি আমরা তৈরি করতে না পারি, তাহলে আসলে কখনোই আমরা এই রোহিঙ্গাদেরকে ফেরত পাঠাতে পারবো না। আমরা রোহিঙ্গা ইস্যুটা শেষ করব, তার আগে শেষ প্রশ্ন আপনার কাছে করতে চাই যে কিছুদিন আগে যে আরাকান আর্মি, আপনি জানেন যে আমাদের এই অঞ্চলটাতে তা দখল নিয়েছে, আরাকান রাজ্য বিশেষ করে। সেক্ষেত্রে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া, আপনি তো বললেনই যে আসলে এটা খুবই চ্যালেঞ্জের ব্যাপার, খুবই কঠিন ব্যাপার। সেক্ষেত্রে এখন এই সংকটটা আসলে নতুন করে কি আ তৈরি হলো? আপনি কি মনে করেন যে রোহিঙ্গা আরাকান আর্মিদের দখল করার কারণে? এটা কি নতুন কোনো সংকট? না, এটা মানে আমরা যদি হিস্ট্রিক্যালি দেখি তাহলে এটা নতুন না। বাট বাংলাদেশের একটা পার্ট, মানে ভুল পার্ট ছিল, ভুল অ্যাসেসমেন্ট ছিল। বাংলাদেশ প্রথমে মনে করেছিল যে আরাকান আর্মি যদি এই অঞ্চলের নিয়ন্ত্রণ নেয় তাহলে হয়তো আরাকান আর্মি ফেরত নেবে, এবং আরাকান আর্মিও শুরু থেকে এই ধরনের কথাবার্তা বলেছিল। যদিও আমি বিভিন্নভাবে বিভিন্ন লেখায় বলেছিলাম যে আরাকান আর্মি কোনোদিনই রোহিঙ্গাদের ফেরত নিতে পারবে না, কারণ লোকাল যে বুদ্ধিস্ট পিপল তারা রোহিঙ্গাদের বিপক্ষে। আর আরাকান আর্মি যেহেতু লোকাল বুদ্ধিস্টদের থেকে গড়ে ওঠা, তারা জনপ্রিয়তা হারানোর জন্য কোনোদিন ফেরত নিতে পারবে না। বাট হিস্ট্রিক্যালি রোহিঙ্গাদের উপরে মূলত নির্যাতন আরাকান আর্মির মানে ইয়ারাই মানে রাখাইনরাই করেছে, এই রাখাইনরাই করেছে। তো সেই কারণে এইটা নতুন কিছু না। তবে আমি যদি একটু মানে খুব সংক্ষেপে আপনার সামনে বলি, আগামী ডিসেম্বরে মানে মিয়ানমারে জান্তা সরকার নির্বাচন ঘোষণা করেছে। তো নির্বাচন করতে গেলে তো আপনার সেই দেশের এখন তো মানে মিয়ানমারের অধিকাংশ জায়গা আপনার জান্তা সরকারের নিয়ন্ত্রণের বাইরে। তো এরকম একটা পরিস্থিতিতে সে একটা ন্যাশনাল ইলেকশন কিভাবে করবে? তার মানে এর ভিতরে খুব অল্প সময়ের ভিতরে তাকে বিভিন্ন জায়গা, মানে তার হারানো জায়গাগুলো, হারানো নিয়ন্ত্রণগুলো তাকে পুনরুদ্ধার করতে হবে। সেই পুনরুদ্ধারের অংশ হিসাবে আপনার আমরা ধারণা করি হয়তো অক্টোবর নভেম্বরের দিকে এখানে মিয়ানমার সরকার রাখাইনে তার হারিয়ে যাওয়া যে নিয়ন্ত্রণ সেটা পুনঃপ্রতিষ্ঠা করার জন্য আরেকটা ড্রাইভ দিতে পারে, এবং সেই ড্রাইভে হয়তো আরাকান আর্মি, আমি যতটুকু বুঝতে পারি, তারা একটা বড় বিপদের মধ্যে পড়বে, কারণ চায়না ইতিমধ্যে কিছু স্টেপ নিয়েছে, সেই স্টেপগুলো তাদের বিপক্ষে গিয়েছে। এবং বাংলাদেশও আরাকান আর্মি এই রোহিঙ্গাদের ফেরত না নেওয়ার কারণে বাংলাদেশও কিছু শক্ত স্টেপ নিয়েছে। তো সেই স্টেপের কারণে আরাকান আর্মি বেশ একটা বিপদে পড়বে বলে আমি ধারণা করছি, এবং সেখানে তারা হয়তো মানে অনেক জায়গা থেকে তারা আবার ফিরে যেতে হবে, সরে যেতে হবে, ব্যাকফুটে যেতে হবে, সরে যেতে হবে। তো সেই জায়গাতে আমরা বাংলাদেশ যদি এখন থেকে একটা পরিকল্পনা প্রণয়ন করে, এই সুযোগটা কিন্তু মানে কাজে লাগাতে পারে। আমি যদি আরও স্পেসিফিকভাবে বলি, বাংলাদেশের উচিত ওই সময়টাকে টার্গেট করে আরাকান আর্মি এবং মিয়ানমার আর্মি দুই গ্রুপের সাথেই যখন সংকট তৈরি হবে কথা বলা, এখন থেকে কথা বলা এবং মানে একটা এগ্রিমেন্টে যাওয়া যে যখন এই ধরনের সংকট তৈরি হবে তখন আমি কিভাবে ব্যবস্থা নিব সেটা আজকের এই এগ্রিমেন্টের উপরে নির্ভর করে। আমি কোন পক্ষে থাকব, সে লিখিত এগ্রিমেন্ট করবে, রোহিঙ্গাদের ফেরত নেবে,
যারা এগ্রিমেন্ট করবে আমি তাদের পক্ষে যাব, এক্স্যাক্টলি। তাদের পক্ষে যাব। এইটা একটা আমার সামনে বিরাট একটা অপশন আসছে। আমি জানি না আমাদের কর্তৃপক্ষ নেবেন কিনা। কিন্তু ওই যে আপনি যেটা বললেন যে ৩ দিন ধরে সম্মেলন হয়, সামনে জাতিসংঘে একটা সম্মেলন। এই দিয়ে আসলে জাতিসংঘের সম্মেলন কথার ফুলঝুরি। কথার ফুলঝুরি না। কিছু লোক মানে বিনোদন ট্রিপে যাবে আমেরিকাতে। কিছু লোকের পাসপোর্টে আমেরিকান নতুন করে ভিসা লাগবে। হ্যাঁ? কিছু মানে রাষ্ট্রীয় অনেক অর্থর ব্যয় হবে। কিন্তু আসলে এখান থেকে কোনো আউটপুট আসেনি এবং আসবেও না। সেটাই আমরা এবার উত্তপ্ত মধ্যপ্রাচ্য নিয়ে আপনার একটু অ বিশ্লেষণ জানতে চাই। সেটি হচ্ছে আপনি জানেন যে চলতি বছরে জুনে ইরান এবং ইসরায়েলের মধ্যে ব্যাপক একটা আ যুদ্ধ হয়েছে। ১২ দিনের যুদ্ধ। তো অতি সম্প্রতি ইরানের সেনাপ্রধান আমির খাতামি তিনি একটা মন্তব্য করেছেন। সেটি হচ্ছে যে ইরানের যে পরমাণু তৎপরতা এবং তাদের যে আ মিসাইল কর্মসূচি এবং তাদের সেনা বাহিনীর আ তেমন একটা ক্ষয়ক্ষতি হয়নি। এমন একটা তিনি মন্তব্য করেছেন। এই বিষয়টা নিয়ে আসলে আপনার পর্যবেক্ষণ জানতে চাই। কারণ আমরা দেখেছি শুরুর দিকে কিন্তু ইরানেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, আবার তেল আবিবেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তো ইরানের সেনাপ্রধান যে মন্তব্যটা করেছেন এই বিষয়ে আপনার পর্যবেক্ষণ কি? ধন্যবাদ আপনি এই আলোচনায় এই বিষয়টি এনেছেন। ক্ষয়ক্ষতি হয়নি যদি বলি আ তাহলে যেমন ভুল হবে। আবার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে সেটাও সঠিক না। আমরা আ মানে ১ম যখন মানে আক্রমণটা হলো, আমরা কিন্তু হতবাক হয়ে গিয়েছিলাম। মানে বিশ্বে এরকম হঠাৎ করে খুবই একটা মানে এরকম কোনো নজির আছে কিনা আমার জানা নেই যে যুদ্ধের ১ম এই সেনাপ্রধান নাই, সমস্ত বাহিনী প্রধান নাই, হ্যাঁ? এবং মানে মোটামুটি কমান্ড সেন্টার-টেন্টার সব ধ্বংস হয়ে গেল। একেবারে পিন পয়েন্টেড জায়গায় যে আক্রমণটা হলো ইসরায়েলের মানে ইসরায়েলের যে মানে গোয়েন্দা সংস্থারা ইরানের ভিতরে, ইরান তো একটা খুব অন্য ধরনের রাষ্ট্র। তারা যে এইভাবে ইরানের ভিতরে এত নেটওয়ার্ক তৈরি করে রেখেছিল এবং তারা এই কাজটা করেছে, এটা তো একটা মানে অবাস্তব চিন্তা। তো আসলে এবং ইসরায়েল যেখানে ভুল করেছিল সেটা হলো এখানে ভুল করেছিল। ইসরায়েল মনে করেছিল ইরাক যুদ্ধে যেমন মানে আমেরিকা যখন ১ম অ্যাটাক করেছে, মানে ইরাকের সমস্ত কমান্ড ধ্বংস হয়ে গেছে, সমস্ত জেনারেলরা পালিয়ে গেছে এবং তার জন্য সহজ হয়ে গেছে। ইসরায়েল বা আমেরিকা তো ভেবেছিল হয়তো ভেবেছিল যে এইটাই বোধহয় হবে, আমরা যদি ওদের কমান্ডটা ধ্বংস করে দিতে পারি, ওরা বোধহয় পরাজিত হবে। যথার্থ বলেছেন আপনি। কিন্তু ইরান ওই জাতি না। তারা হ্যাঁ, তারাও ১ম আমি ৮-১০ ঘন্টায় তাদের কিন্তু কোনো রেসপন্স ছিল না। কিন্তু তারা খুব দ্রুতই দ্রুত হ্যাঁ, কমপ্লিট ১২ করেছে। ঘন্টার মধ্যেই তারা কিন্তু আবার নতুন একটা কমান্ড স্ট্রাকচার তৈরি করেছে। কমান্ড তৈরি করেছে এবং আবার তারা শুরু করেছে এবং ডে বাই ডে যত দিন যাচ্ছিল ততই ততই কিন্তু ইরানের আক্রমণটা ক্ষেপণাস্ত্র। তত তীব্র হচ্ছিল। যখন ১ম অ্যাটাকটা হয়েছে আমি নিজে হতবাক হয়ে গেছি। হতবাক হওয়ার পরেও আমি বলেছি যে, "এই যুদ্ধ যদি দীর্ঘমেয়াদী হয় এবং ইরান যদি যুদ্ধ চালিয়ে যায়, তাহলে এই যুদ্ধে কোনোদিনই ইসরায়েল জয়লাভ করবে না। ইভেন যদি ইসরায়েলের কাছে কোনো পারমাণবিক অস্ত্র থেকেও থাকে এবং সেটা যদি সে ব্যবহারও করে, তাহলেও করবে না পারবে না। কারণটা কি? কারণ হলো ইরানের রাষ্ট্রের যে সাইজটা এই সাইজের মধ্যে আপনার ধরেন ৩ টা ৪ টা পারমাণবিক অস্ত্র দিয়ে ৪ টা ৫ টা শহর ধ্বংস করা যাবে। সিটি ধ্বংস করা যাবে। কিন্তু যদি ইরান একেবারে মানে এই যে ইয়েদের মতো, হামাসের মতো যদি এইভাবেই যুদ্ধ চালিয়ে যেতে চায়, তাহলে এটা তারা পারবে না। হ্যাঁ? কারণটা কি? এই রাষ্ট্রের যে সাইজের কারণে। আবার এ ইসরায়েল পরাজিত হবে একই কারণে, ইসরায়েল রাষ্ট্রের সাইজের কারণে। কারণ হলো এই যে ধরনের মিসাইল মানে ইরানি মিসাইল ইসরায়েলে গেছে হিট করেছে। এই ধরনের ৫০০ বা ১,০০০ মিসাইল নেয়ার ক্ষমতা ইসরায়েলের নাই। কিন্তু ইরানের কাছে লক্ষ, লক্ষ এই ধরনের মিসাইল আছে। এক্সাক্টলি। হ্যাঁ? তো এই কারণেই কিন্তু আমি একেবারে ফ্রম ফার্স্ট ডে আমি বলেছিলাম আমার মানে সোশ্যাল মিডিয়াতে যে এই যুদ্ধে কখনোই ইসরায়েল জয়ী হবে না। এবং আমরা শেষ দিকে দেখেছি মানে ইসরায়েল ছেড়ে দে মা কেঁদে বাঁচি। মানে খুব তড়িঘড়ি করে আ আমেরিকাকে এনে দ্রুত একটা মানে যুদ্ধবিরতি কার্যকর করেছে। তার হাতে তো আর কোনো অপশন ছিল না। ইভেন মানে ইসরায়েল তো মানে মানে এমন একটা ছিল আরো যদি ১ সপ্তাহ মানে এই যুদ্ধ কন্টিনিউ করত এবং ইরান যেভাবে মানে চালিয়ে যাচ্ছিল, চালিয়ে যাচ্ছিল। হ্যাঁ? তাতে তো একটা হলো যে ইসরায়েল তো মানে ইসরায়েল রাষ্ট্র শেষ হয়ে যেত। আর ২ নম্বর যেটা হতো সেটা হলো যে এই যে ইসরায়েলের যে আসলে ইসরায়েলকে তো আমি কোনো রাষ্ট্র মনে করি না। আমি মনে করি মধ্যপ্রাচ্যে একটা মানে বিস্ফোরা না, আমেরিকানদের সবচেয়ে বড় ঘাঁটির নাম ইসরায়েল। আমেরিকা, ইউরোপ, হ্যাঁ? বা এই যে অর্থাৎ এদের যে মিত্রশক্তি, হ্যাঁ? তাদের একটা বড় তাদের সবচেয়ে বড় ঘাঁটির নাম ইসরায়েল। ইসরায়েল। আমি এটাকে কোনো রাষ্ট্রই মনে করি না। আমি রাষ্ট্র বলে স্বীকৃতিও দিই না।
হ্যাঁ, এটা একটা সবচেয়ে বড় ঘাঁটি। তো সেই ঘাঁটিটা রক্ষা করা এবং এর বাইরে আরও যে সমস্ত ঘাঁটি মানে মধ্যপ্রাচ্যে আছে সেটাও তো তাদের জন্য একটা খুব মানে বড়, এবং এর মধ্য দিয়ে সবচেয়ে যে বড় যে কাজটা হতো, দেখেন আমেরিকারও তো একটা সংকটের মধ্যে পড়েছে। কারণ সে দীর্ঘদিন ইউক্রেন নিয়ে রাশিয়ার যুদ্ধ করছিল। তারা সেখানে একটা সাপ্লাই দিচ্ছিল। অস্ত্রের সাপ্লাই দিচ্ছিল। আবার এখানে যখন ইসরায়েলের এই অস্ত্রের যুদ্ধটা শুরু হলো, তাদেরও তো মানে মানে অস্ত্র তো আর সব রেডি করা থাকে না। তাই না? অস্ত্রের একটা মেয়াদ থাকে। এইজন্য কেউই বিপুল পরিমাণ অস্ত্র রেডি করে রাখে না। তো তাদের আসলে নিরাপত্তা মানে মানে এটা ওপেন হয়ে যেত। মানে এদের যে শক্তি যেটা দিয়ে তারা বিশ্বকে শাসন করে, বিশ্বকে ভয় দেখায়, এক্সাক্টলি। এই যুদ্ধটা কিন্তু আরো কন্টিনিউ হয়ে গেলে এই টোটাল যে এখন যে বিশ্বের শাসন ব্যবস্থা যারা পরিচালনা করে আমেরিকা এবং তার মিত্র শক্তি, তাদের দুর্বলতাটা কিন্তু সামনে চলে আসতো। এইজন্য ওরাও খুব দ্রুত চেয়েছে এই যুদ্ধটা শেষ হোক। সেজন্য একটা নামকাও আসতে একটা মানে মীমাংসা আলাপ আলোচনার মধ্যে দিয়ে কিছু একটা করে তারা এই যুদ্ধটা শেষ করেছে। যদি বলি যে এই যে আপনি ১ম বললেন যে যখন হুট করে ইরানে হামলা চালালো ইসরাইল, আমরা তখন দেখলাম ইরানে বেশ হতাহত হয়েছে, অনেক জেনারেল শহীদ হয়েছেন। পরবর্তীতে দেখলাম খুব দ্রুতই আবার ইরান পাল্টা ব্যবস্থা নিল। এই যে হঠাৎ দ্রুত ফিরে আসা এবং সামগ্রিকভাবে যদি বলি ইরানের সামরিক সক্ষমতা, সেটি নিয়ে আসলে আপনার মূল্যবান পর্যবেক্ষণ জানতে চাই। ইরানের সামরিক সক্ষমতাটা তো ইরান অলরেডি দেখিয়েছে, এবং শুধু ইরান সারা বিশ্বকে দেখিয়েছে। এবং ইরান শুধু তার সামরিক সক্ষমতা মানে দেখায়নি। ইরান ইসরায়েল এবং এই যে মানে তার যে তারা যারা পৃষ্ঠপোষক, তাদের সামরিক দুর্বলতাটাও দেখিয়ে দিয়েছে। কারণটা কি? মানে সেই আরব ইসরায়েল যুদ্ধের পরে ইরান কিন্তু কখনোই বড় কোনো যুদ্ধ করে নাই। ইসরায়েল আর কোনো বড় যুদ্ধ কখনোই করে নাই। তারা হামাসের সাথে, হিজবুল্লাহর সাথে বা সিরিয়ায় মানে এক ধরনের অসম যুদ্ধ তারা করেছে। তারা আকাশ দিয়ে এসে বোমা মেরেছে, এবং এই আকাশ যুদ্ধের বিপক্ষে মানে এই বিদ্রোহী যে হামাস বা হিজবুল্লাহর মতো গোষ্ঠীর আসলে তেমন কোনো জবাব দেওয়ার ছিল না। তারা এইটাই করে এসেছে দীর্ঘদিন। এই প্রজন্মের ইসরায়েলি আর্মিতে যারা মানে আছে, অফিসার বলি, সৈনিক বলি, তারা তো ওই যুদ্ধ দেখে নাই। তারা এইটার স্মৃতি তারা জানে না। তারা ওই যে স্টাডিটা করে আসছে যে আমরা একা সারা আরব বিশ্বকে পরাজিত করেছি, তারা তো পরাজিত করে নাই। পরাজিত করেছে আমেরিকা, ব্রিটেন এবং তাদের মিত্ররা মিলে পরাজিত করেছে। ইসরায়েল পরাজিত করে না। ইসরায়েলের তখন সেই শক্তি ছিল না। তো সেই জায়গাতে আপনার তাদের ভিতরে এক ধরনের গর্ব ছিল যে আমাদের আকাশটা মানে নিচ্ছিদ্র। এর ভিতর দিয়ে পৃথিবীতে কেউ ঢুকতে পারবে না। কারণ তাদের আকাশ ইসরায়েলের যেমন বহুস্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থা, পাশাপাশি আমেরিকা, ব্রিটেন এবং জার্মানির এবং ফ্রান্সের যে সমস্ত প্রতিরক্ষা ব্যবস্থা, সমস্ত অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের আকাশকে ঘিরে তারা রেখেছিল। কিন্তু ইরান দেখিয়েছে যে এদের কোনো প্রতিরক্ষা ব্যবস্থাই ইসরায়েলি মিসাইল মানে আক্রমণের জন্য মানে যথেষ্ট না। এবং এর মধ্য দিয়ে বিশ্বকে এখনো দেখিয়েছে যে আসলে এই যে হাইপারসনিক মিসাইল বলে যে নতুন অস্ত্র বিশ্বে এসছে বা এখন, এই হাইপারসনিক মিসাইলের কোনো প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্বে এখন পর্যন্ত তৈরি হয়নি। এটা কারোর কাছেই এটা নেই। এবার এই গতির কারণে এটা নাই। এবং আরেকটা মানে দৃষ্টান্ত ইরান বিশ্বকে দেখিয়েছে, সেটা হলো যে যুদ্ধে মানে স্বল্প দামের অস্ত্র। দেখেন ইরান হয়তো একটা $৪,০০০ একটা ড্রোন পাঠিয়েছে। আর সেটা মানে রক্ষা করার জন্য মানে তাদের আয়রন ডোম তারা যে মিসাইলটা মারছে সেটা হয়তো অনেক $4 মিলিয়ন বা $4,00,000। তো ওইটা মারলেও ওদের লস, না মারলেও ওদের লস। মানে ওটা যদি হিট করে তাহলেও লস, আবার ওটা যদি হিট করে আকাশে ধ্বংস করে দেয় তাহলে ওই $4,000 মানে ডলার ধ্বংস করার জন্য তারা হয়তো ৫টা বা ১০টা মিসাইল ছুটছে। ওই ৫টা ১০টা ৪ লাখ করে হলে ওটা কত অনেক টাকা হয়ে যায়। তো এই যে এখানেও কিন্তু একটা বড় ধরনের দক্ষতা ইয়ের মধ্যে পড়েছে। এবং তারপরে আমরা এইজন্য দেখলাম যে ট্রাম্প, মার্কিন প্রেসিডেন্ট, তিনি বলছেন যে ইরানের মতো করে আমাদের মিসাইল, এত দামি মিসাইল দিয়ে বিশ্বে যুদ্ধ করে দীর্ঘদিন যুদ্ধ করে বিশ্ব টিকে থাকা সম্ভব না। এবং তারা ইরানে যে শাহেদ মিসাইল, সেই মিসাইল নকল করে তারা আমেরিকাতে একই ধরনের মিসাইল তারা তৈরি করেছে, যদিও সেটারও অনেক দাম সেখানে পড়েছে ওদের ব্যবস্থার কারণে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে ইরানের এই যুদ্ধটা বিশ্বকে ১২ দিনের যুদ্ধ বিশ্বকে অনেক কিছু দেখিয়েছে। এবং
এর পাশাপাশি এই যে মানে মোসাদের যে গোয়েন্দা সক্ষমতা সেটাও আমরা দেখেছি এবং এটা যে একটা ভয়ঙ্কর মানে ব্যাপার ইরানের মতো একটা দেশের মধ্যে এই নেটওয়ার্কটাকে এভাবে তৈরি করে রাখা আমি মনে করি যে এখন ইরানের উচিত এই যে এইটার উপরে খুব বেশি কারণ বহুদিন ধরে এই কাজটা কিন্তু হচ্ছিল এটা যে হুট করে হয়েছে তা না ইরানে অনেক পরমাণু বিজ্ঞানী এভাবে ধ্বংস হয়ে গেছে ইরানের ভিতরে তাদের রাষ্ট্রীয় অতিথিকে তারা করেছে ইভেন প্রেসিডেন্ট রাইসি যে বিমান দুর্ঘটনায় মানে মারা গেলেন বলে বলা হচ্ছে বিশ্বের অধিকাংশ মানুষ মনে করে যে এটা যে আসলে এটা কোনো দুর্ঘটনা ছিল না এটার ভিতরে কোনো নাশকতার ব্যাপার ছিল তো সেই জায়গা থেকে আমি মনে করি যে ইরানের এখন অত্যন্ত গুরুত্ব দিয়ে এই বিষয়টা খতিয়ে দেখা উচিত মানে তার রাষ্ট্রের আভ্যন্তরীণ যে মানে নিরাপত্তাটাকে নিশ্ছিদ্র করা উচিত আচ্ছা, আরেকটা বিষয় জানতে চাই সেটি আসলে সাধারণ মানুষেরও প্রশ্ন। আ ইরান এবং ইসরায়েলের সংঘাত বা যুদ্ধ বলি সেটি কি আ আবার হতে পারে? কারণ আমরা দেখি যদি এখন একটা অলিখিত যুদ্ধবিরতি চলছে। আ ইসরায়েল এর আগে অনেকবারই তারা কথা দিয়ে কথা রাখেনি। যেমন হিজবুল্লাহর সাথে তারা যুদ্ধবিরতি চুক্তি করেছে। কিন্তু আবার হুট করে আক্রমণ করেছে। তো আমেরিকার মধ্যস্থতায় ইরানের সাথে একটা যুদ্ধবিরতি চলছে। কিন্তু খুব শিগগিরই কি এমন কিছু হতে পারে আবারও? ধন্যবাদ। খুব মানে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। প্রথমত হলো যে যুদ্ধ তো যেকোনো সময়ই হতে পারে। হ্যাঁ? কিন্তু আমি আপনাকে খুব সহজভাবে উদাহরণ দিই। ধরেন আমরা দুজনে এখানে বসে আছি। আমি আপনাকে একটা খামচি দিব। আপনি যদি আমাকে ঘুষি মারেন, হ্যাঁ? যা তখন আমি কি করব? আমি কি আবার আপনাকে খামচি দিব? না। আমি কিন্তু খামচি দিব না। তো ইসরায়েল যে মানে তাদের যে একটা মিথ ধারণা করে তারা ইরানের উপরে আক্রমণ করেছে এবং আক্রমণ করার পরে ইরান যে শাস্তি তাকে দিয়েছে তার যে পরিণতি করে তারা ছেড়েছে এবং তারা দেখিয়েছে এখন তো আগে ইসরায়েল জানতো না যে তার আকাশ ভিতর দিয়ে কোনো ইরানি ড্রোন, ইরানি মিসাইল ঢুকতে পারে। সারা পৃথিবীর মানুষের ধারণা ছিল যে এই তাদের যে অহংকার, তাদের সারা পৃথিবী না মানে ইসরায়েল আগে জানতো না। জানতই না। আমেরিকা আগে জানতো না যে এই প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে ভেদ করে ঢুকতে পারে। এখন তো তারা জানে। তো যেহেতু তারা জানে কাজেই তারা জানে যে এখন আবার অ্যাটাক করলে তো এই মিসাইলগুলো আবার আসবে। কাজেই আমি মনে করি ওই যে বললাম না যে খামচি দিয়ে কেউ ঘুষি খেতে চায় না। কাজেই ইরানকে আবার খামচি মেরে ইসরায়েল ইরানি ঘুষি খেয়ে খাবে বলে আমার মনে হয় না। তারা আগে যে কাজটা করবে তারা ওই যে তাদের যে দুর্বলতাগুলো আছে মানে ইরানি মিসাইলের বা ইরানি যুদ্ধের যে সক্ষমতা সেই জায়গায় যে দুর্বলতাগুলো আছে সেই দুর্বলতাগুলো তারা আগে মেরামত করবে এবং এই যুদ্ধের যে মানে এই ১২ দিনের সংক্ষিপ্ত যুদ্ধ এই যুদ্ধ তারা অ্যানালিসিস করবে কেন তাদের এই পরিণতি হলো কোথায় কোথায় তাদের খামতি আছে কোথায় কোথায় ইরান ভালো করেছে কোথায় আমাদেরকে জিততে হলে আরও কি করা দরকার সেই জিনিসগুলো তারা প্রিপেয়ার করবে প্ল্যান করবে এবং তারপরেই কেউ কিন্তু পরাজিত হওয়ার জন্য যুদ্ধ করে না পৃথিবীর কোনো শক্তি পরাজিত হওয়ার জন্য যুদ্ধ করে না জেতার জন্য যুদ্ধ করে তো জেতার জন্য যখন কেউ যুদ্ধ করে তখন সে শত্রুর শক্তি সম্পর্কে তাকে আগে অবগত হতে হয় এবং তার নিজের শক্তিকে ওইটাকে ওভারকাম করার মতো এবং আমরা এখন দেখেছি যে চায়নার কাছ থেকে আপনার জে-10সি যুদ্ধবিমান কিনেছে বলে আমরা শুনতে পাচ্ছি যে ইরান অলরেডি 36টা যুদ্ধবিমান কিনেছে ইরানের তো যুদ্ধবিমান ছিল না বাট এখন তার যুদ্ধবিমান আছে ইরান আগে যখন যুদ্ধ শুরু করেছিল তখন সে জিপিএস সিস্টেম ব্যবহার করতো যে জিপিএস সিস্টেম থেকে ওরা সমস্ত ডাটা চুরি করতো ইরানি মিসাইল ওড়ার সাথে সাথে ইরান এখন চাইনিজ বেইদু নেভিগেশন সিস্টেম তারা ব্যবহার করা শুরু করেছে তো এই জিনিসগুলো তো ইরানকে আরও সক্ষমতা এনরিচ করছে এবং ইরানও তার যে দুর্বলতাগুলো যে এখন সে বুঝতে পেরেছে কোথায় কোথায় তার দুর্বলতা ছিল ইরান চেষ্টা করবে নিশ্চয়ই অতি দ্রুত সেই দুর্বলতাগুলো মোকাবেলা করার জন্য এই জন্য আমি মনে করি যে আমেরিকা তো আবার ইরান যেটা মানে মার্কিন যে ঘাঁটি কাতারে সেখানেও হামলা করে দেখিয়ে দিয়েছে যে আমিও তো ওখানেও পৌঁছাতে পারি এটা তো হয়তো সিম্বলিক কিন্তু সেটা দেখিয়েছে যে আমি কিন্তু ওটা করতে পারি এবং এটা করব ইটস এ সিম্বলিক বাট এটা একটা মানে নতিজা এটা একটা মানে এটাকে বলে এটা একটা নিশানা বা এটা একটা ইন্ডিকেশন এটা একটা নির্দেশ তো কাজেই আমেরিকাকেও তো চিন্তা করতে হবে যে আমি এরকম করলে তো পারে আমার এখানে পৌঁছাতে তো কাজেই আমি মনে করি না যে এই দুর্বলতাগুলো মানে কাটিয়ে ওঠার আগে কোনোভাবেই ইসরায়েল বা আমেরিকা ইরানকে অ্যাটাক করবে আমারও তাই মনে হয়। আপনাকে অনেক ধন্যবাদ। চমৎকার আপনি বিশ্লেষণ করেছেন। আমরা একটু জানতে চাই জাতিসংঘের যেই নিষেধাজ্ঞা ইরানের প্রতি
সেটি রিস্টোর করার জন্য ইউরোপের ৩ টা দেশ, বিশেষ করে ব্রিটেন, ফ্রান্স এবং জার্মান, তারা খুব চেষ্টা চালিয়ে যাচ্ছে, যেটাকে আমরা জানি যে স্ন্যাপব্যাক। আপনি জানেন যে ২০১৫ সালে আ জাতিসংঘের সাথে যে চুক্তি হয়েছে ৬ টা নেশনের, সেখানে ইরানও ছিল। এরপরেই জাতিসংঘ আপনার নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ইরানের প্রতি। আর যেটা আমরা দেখেছি যুক্তরাষ্ট্র সেটা কিন্তু রিস্টোর করেছেও। ইরানের প্রতি নিষেধাজ্ঞা দিয়েছে অন্যায়ভাবে। এখন নতুন করে জাতিসংঘের যেই নিষেধাজ্ঞা বলো রিস্টোর আছে, সেটা ৩ টা দেশ এটা আবার দেয়ার জন্য চেষ্টা করছে। আ মোট কথা হচ্ছে ইরানকে দুর্বল করার যত ধরনের কলা-কৌশল পশ্চিমারা নেয়ার চেষ্টা করছে। বিষয়টা নিয়ে আসলে আপনার পর্যবেক্ষণ কি? আ আপনি বেশ সুন্দর একটা প্রশ্ন করেছেন। এখন আমরা মানে বাইরের বিশ্ব ইরানকে কিভাবে চিন্তা করি? ইরানকে আমরা চিন্তা করি যে আমেরিকা বা জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এই দেশটাকে একটা মানে নানা ধরনের বহু স্তরীয় নিষেধাজ্ঞা দিয়ে তার অর্থনৈতিক অবস্থা খুব খারাপ করে ফেলেছে। দেশটা খুব দরিদ্র বা এরকম একটা ভঙ্গুর অর্থনীতির অবস্থায় চলছে। আমরা বিশ্ব থেকে বাইরের বিশ্ব থেকে ইরানকে এভাবেই দেখি এবং আমিও দেখতাম। বাট আমি ২০১১ বা ১২ সালের দিকে ওখানের একটা প্রেস ফেয়ারে অফিসিয়াল অ্যাসাইনমেন্টে ইরানে গিয়েছি। আমি ইরানে গিয়ে বিস্মিত হয়েছি, অবাক হয়েছি যে আমি বাইরে থেকে যে ইরানকে চিন্তা করে এসেছি, ভেতর থেকে এই ইরান সম্পূর্ণ আলাদা। ইরানের রোড নেটওয়ার্ক, সেখানকার অবকাঠামো, সেখানকার এভরিথিং মানে একটা উন্নত দেশের মতো। সম্পূর্ণ একটা উন্নত দেশের মতো। এবং এই নিষেধাজ্ঞা ইরানকে নিজের পায়ে দাঁড় করিয়েছে। আজকে যে ইসরায়েল দেখেন আ মানে এই যুদ্ধ করল, তাকে কিন্তু আমেরিকা, জার্মানি, ভরপুর ফ্রান্স, করেছে অনেক। হ্যাঁ, ব্রিটেন সমস্ত দেশ থেকে অস্ত্র এবং লজিস্টিক সাপোর্ট নিতে হয়েছে। ইভেন বিশ্বের ২য় পরাশক্তি রাশিয়া যখন ইউক্রেনের সাথে যুদ্ধ করছে, তাকে ইরান থেকে অস্ত্র নিতে হচ্ছে। কিন্তু ইরান কিন্তু কারো কাছ থেকে কোনো অস্ত্র নেয়নি। এবং ১২ দিনের যুদ্ধ ইরান এই যুদ্ধটা সম্পূর্ণ তার নিজের অস্ত্র দিয়েই করেছে। এক্সাক্টলি। এই এই যে নিজের পায়ে ইরান দাঁড়িয়েছে বা দাঁড় দাঁড় কর দাঁড় মানে দাঁড়িয়েছে, দাঁড়াতে পেরেছে, এটা কিভাবে হয়েছে? এটা কিন্তু এই স্যাংশনের কারণে। কাজেই এই স্যাংশনটা কিন্তু এক ধরনের ইরানের উপরে আশীর্বাদ হয়ে এসছে। কাজেই ইরান এমন একটা দেশ, কেউ যদি মনে করে এখানে আমি স্যাংশন দিব, ইরান ভেঙে একেবারে তছনছ হয়ে যাবে, এই জায়গাটাতে নেই। আর এখনকার যে বিশ্ব ব্যবস্থা, এখন এই যে চায়নার উত্থান, রাশিয়ার উত্থান, ব্রিক্স, তারপরে এই যে সাংহাই কোঅপারেশন, এই জায়গাতে বিশ্ব কিন্তু এখন আমেরিকা মানে স্নায়ুযুদ্ধের পরে যে ইউনিপোলার বিশ্ব ছিল, আমেরিকার একক মাতব্বরি ছিল, সেই মাতব্বরিটা কিন্তু এখন আর নাই। সেই নানা জায়গায় কিন্তু সেই মাতব্বরিটা ধ্বংস হয়ে গেছে, ভেঙে গেছে। কাজেই ইউরোপীয় ইউনিয়ন নিষেধাজ্ঞা দিতেই পারে। কিন্তু সেই নিষেধাজ্ঞা দিয়ে আপনি মানে তাকে থামাইতে পারবেন। আপনি দেখেন ট্রাম্প ইন্ডিয়ার উপরে নিষেধাজ্ঞা দিয়েছে। হ্যাঁ? ইন্ডিয়া চলে গেছে চায়নাতে। এখন ট্রাম্প মানে আফসোস করে বলছে, "আমরা সম্ভবত ইন্ডিয়াকে হারিয়ে ফেললাম চায়নার কাছে।" তাকে আফসোস করতে হচ্ছে। কাজেই এই জায়গাতে দাঁড়িয়ে আপনি নিষেধাজ্ঞা দিয়ে ইরানকে কি করবেন? ইরান এই নিষেধাজ্ঞা বছরের পর বছর ধরে এই নিষেধাজ্ঞা মানে এই নিষেধাজ্ঞা সে অ্যাবজর্ব করে ফেলেছে। এই নিষেধাজ্ঞাকে কাটিয়ে নিজেকে কিভাবে টিকিয়ে রাখতে হয় এবং এগিয়ে যেতে হয়, এটা ইরানের নিজস্ব একটা সিস্টেম ইরান দাঁড় করিয়ে ফেলেছে। কাজেই এই নিষেধাজ্ঞাকে ভয় পাওয়ার জন্য কোনো কারণ আমি মনে করি না। বরং আমি মনে করি যে এই যুদ্ধটা শুরু হয়েছে কেন? যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে যাচ্ছে। যদিও ইরান বলেছে যে আমি করছি না। আমি মনে করি এখন ইরানের এটা করে ফেলা উচিত। এখন হাই টাইম এটা করে ফেলা উচিত। কারণ এটা যতদিন না করবে আবারও এই একটা অজুহাত দেখিয়ে আবার এই যুদ্ধটা শুরু হবে। যদিও হয়তো বলা হতে পারে যে মধ্যপ্রাচ্যে এটার ফলে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতা বেড়ে যাবে। আসলে এটা ভুল ধারণা। কারণ পারমাণবিক অস্ত্র চাইলেই পাওয়া যায় না, চাইলেই তৈরি করা যায় না এবং এটা রিস্টোর করা রাখাও অনেক ব্যাপার আছে। এটা যেকোনো দেশ চাইলে পারমাণবিক অস্ত্র অধিকারী এতটা সহজ না। আমার দিক থেকে মনে হয় যে এই নিষেধাজ্ঞা দিয়ে ইরানকে কাবু করার যারা পরিকল্পনা করছে সেটা মানে আগেও অকার্যকর ছিল, ইরান অকার্যকর করে দিয়েছে এবং ইরানের যে সমস্ত ইন্ডাস্ট্রি আপনি যদি শিক্ষা বলেন, বিজ্ঞান বলেন, ন্যানো টেকনোলজি বলেন, চিকিৎসা টেকনোলজি বলেন, কম্পিউটার টেকনোলজি বলেন, স্যাটেলাইট টেকনোলজি বলেন, মানে আর্মস টেকনোলজি বলেন, কোথায় ইরান নিজের পায়ে দাঁড়ায়নি?
ইরান তার মতো করে তার সমস্ত প্রয়োজন নিজের টেকনোলজি দিয়ে নিজে করেছে। আর এখন তো তার পাশে দাঁড়ানোর জন্য রাশিয়া আছে, এখন তার পাশে দাঁড়ানোর জন্য চায়না আছে, এখন তার পাশে আরো অনেক শক্তি আছে। তো কাজে এই নিষেধাজ্ঞা এটা এখন একটা মানে ইউজলেস একটা ব্যাপার ভয় দেখাচ্ছে। দেখানো। এটা এটা ভয় পাওয়ার কিছু নেই। ইরান ভয় পায় না। ভয় পেলে তো এরা আরো আগে যখন মানে সমস্যা ছিল, যখন তার এই নিষেধাজ্ঞা মানে কাটিয়ে তার দিকে হাত বাড়ানোর কেউ ছিল না, তখনই ইরান এটাকে ভয় পায়নি। এখন তো হাত বাড়ানোর অসংখ্য লোক আছে। তো কাজেই নিষেধাজ্ঞা এখন একটা আমি মনে করি একটা মানে ইউজলেস ওর্থলেস একটা ব্যাপার। ব্যাপারের। আপনার কথার সূত্র ধরে একটা প্রশ্ন করতে চাই। যখন ১২ দিনের যুদ্ধ চলছিল, তখন বাংলাদেশের আপামর মানুষ ইরানের ব্যাপারে একটা কথা বলছিল যে, ইরানের যদি পারমাণবিক অস্ত্র থাকতো, তাহলে আমেরিকা কিংবা ইসরায়েল আ ইরানে হামলা করার সাহস পেত না। আপনার পর্যবেক্ষণ কি বলে? আমি এটার পুরোপুরি একমত। দেখেন আ যখন সোভিয়েত ইউনিয়ন ছিল, সোভিয়েত ইউনিয়নের সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র ছিল ইউক্রেনে। ইউক্রেন এই অস্ত্রগুলো রাশিয়ার কাছে দেয়ার কারণেই কিন্তু আজকে রাশিয়া ইউক্রেনে আক্রমণ করেছে। যদি আজকে ওই পারমাণবিক অস্ত্রের ৫ টা, ১০ টা, ২০ টা যদি ইউক্রেনের হাতে থাকতো, তাহলে এটা হতো না। আপনি নর্থ কোরিয়ার দিকে তাকান। সে আমেরিকাকে সাহস থোড়াই কেয়ার করছে, কিন্তু আমেরিকা তার দিকে চোখ তুলে দেখাচ্ছে। বাইরে থেকে এমনি যতই মানে 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 বাগাড়ম্বর করুক, কিন্তু ই মানে নর্থ কোরিয়ার দিকে চোখ তুলে তাকায় না। একইভাবে এই যে ভারত মানে পাকিস্তানের যে যুদ্ধ হলো রিসেন্টলি, সেখানেও কিন্তু এই যুদ্ধটা কি হয়েছে? এই পারমাণবিক ২ দেশের কাছে পারমাণবিক অস্ত্র থাকার ফলেই কারণে কিন্তু এই যুদ্ধটা সীমিত আকারে ছিল। এবং এই যুদ্ধটা কারণ প্রত্যেকেই সচেতন ছিল যে এই যুদ্ধ পারমাণবিক অস্ত্রের দিকে চলে যেতে পারে, তাহলে ২ দেশই ক্ষতিগ্রস্ত হবে। অর্থাৎ পারমাণবিক অস্ত্র কিন্তু যুদ্ধ এখন আমরা দেখতে পাচ্ছি এটা যুদ্ধ তৈরি করে না। এটা যুদ্ধ ঠেকানোর জন্য একটা হাতিয়ার হিসেবে কাজ করে। তো আমিও মনে করি যে আজকে যদি ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকতো, তাহলে ইসরায়েল অ্যাটাক কারণ ইসরায়েলের যে পারমাণবিক অস্ত্র আছে, এটা আমরা মিডিয়ায় দেখছি। পশ্চিমারা বলছে, কিন্তু ইসরায়েল তো কোথাও টেস্ট করে নাই। এটা তো পরীক্ষিত না। আমরা জানি না যে ইসরায়েলের কাছে আছে বা ইসরায়েলও কখনো অফিসিয়ালি বলে নাই যে তার কাছে আমি পারমাণবিক দেশ, শক্তিধর দেশ। ইসরায়েল কখনোই বলে নাই। তো কাজেই বাট ইরান যদি এটা করত বা ইরান যেহেতু সক্ষমতা আছে, তাহলে কখনোই এই কাজটা করতো না। কারণ ইরানের কাছে যেমন পারমাণবিক অস্ত্রও থাকতো এবং অলরেডি এই পারমাণবিক অস্ত্র ইসরায়েলে পৌঁছানোর মতো সামরিক সক্ষমতা ইরানের আছে, সেটা ইরান দেখিয়েছে। কাজেই আমি মনে করি এইজন্যই বললাম যে ইরানের উচিত যে এখনই আসলে এই সক্ষমতা অর্জন। দিস ইজ দ্য হাই টাইম এই সক্ষমতাটা অর্জন করে ফেলা। আমরা এবার অ গাজা প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাই। আপনি জানেন যে আ গেল ২ বছর ধরে আহ ইসরায়েল তাদের পাশবিকতা, তাদের নির্যাতন, অত্যাচার গাজা উপত্যকায় চালাচ্ছে। সর্বশেষ গেল কয়েকদিন আগে আমরা দেখলাম যে গাজা শহরের যে হাই রাইজিং বিল্ডিং গুলো, সেগুলোও তারা বোম্বিং করে ধ্বংস করে দিচ্ছে। গাজা উপত্যকা নিয়ে আপনার শেষ পর্যবেক্ষণ জানতে চাই। সেখানকার এখনকার কি অবস্থা? দেখেন আমি আপনাকে বলি এটা নিয়ে কথা বলতে যাও মানুষ হিসেবে খুব কষ্টের। আমি একটা সময় এটা নিয়ে অনেক নিউজ পড়তাম। এখন পড়ি না। আমি স্কিপ করে যাই। কারণ এটা পড়তে গেলে বা এই যে এখানকার যে পরিস্থিতিগুলো দেখতে গেলে মানে মানুষ হিসাবে এত কষ্ট হয়, এটা আমার মানে বুক ধারণ করতে পারে না। তো আমি মানে কেমন যেন অ্যাবনরমাল অবস্থায় মানে পৌঁছে যাই। এজন্য স্কিপ করে যাই। গাজা নিয়ে আলোচনা করা খুব কঠিন। সারা বিশ্বের সামনে একটা জনগোষ্ঠীকে এইভাবে ধ্বংস করে দেয়া হচ্ছে আধুনিক বিশ্বে, যেখানে মানবাধিকার নিয়ে এত কথা বলা হয়, যেখানে মানবাধিকারের ব্যাপারে আমরা এত উচ্চকিত বিশ্ব, সেই বিশ্বের সামনে ত্রাণ নিতে আসা মানুষের উপরে বোমা মারা হচ্ছে। অথচ জাতিসংঘ কিছু বলে না। কেউ কিছু বলছে না। পশ্চিমারা না বললেও মানবিকতা নিয়ে কথা বলে। প্রশ্নটা হলো আমরা মুসলিমরা আমরা কি বলছি? কেউ তার পাশে গিয়ে দাঁড়াচ্ছে? কেউ তার পাশে গিয়ে দাঁড়াচ্ছে না। আমরা লক্ষ, লক্ষ টাকা খরচ করে ওমরা করতে যাচ্ছি। এটা নফল ইবাদত। কিন্তু গাজার মুসলিমদেরকে পাশে দাঁড়ানো এটা আমার মুসলমানদের জন্য ফরজ। আমরা সেই কাজটা না করে আমরা ওখানে গিয়ে আ মানে ফরজ বাদ দিয়ে আমরা নফলের পিছনে দৌড়াচ্ছি। তো এটা খুব মানে নির্মম ব্যাপার। এটা আসলেই এটা নিয়ে আলোচনা করা খুব কষ্টের ব্যাপার। এটা আমি আমি আমার জন্য খুবই কষ্টের ব্যাপার। খুবই কষ্টের ব্যাপার। কেউ, কেউ আমাদের কি নাই? বিশ্বে তো মুসলমানরা সংখ্যালঘু না। ২০০ কোটি মানুষের শক্তিকে আপনি সংখ্যালঘু বলতে পারেন না। হয়তো একজনের থেকে আমার সংখ্যা কিছু কম হতে পারে। বাট ইট ইস নট সংখ্যালঘু না।
200 কোটি মুসলিমের দেশে আপনার একটা মুসলিম জনগোষ্ঠীকে এইভাবে মানে ধ্বংস করে দেয়া হচ্ছে। অথচ সারা বিশ্বের মুসলিমরা কেউ কিছু করছে না, তাকিয়ে দেখছে না। আমি অবাক হয়ে যাই যদি কিয়ামতের দিন আল্লাহ এই মুসলমানদেরকে জিজ্ঞাসা করে যে, "তোমাদের সময় এইভাবে একটা জনগোষ্ঠীকে ধ্বংস করে দেয়া হয়েছে, মুসলমানদেরকে ধ্বংস করে দেয়া হয়েছে। তোমরা কি দায়িত্ব পালন করেছো?" আমরা কি জবাব দেব? আমি অবাক হয়ে যাই যে আসলেই কি আমরা আমরা আমাদের সরকার প্রধানরা, আমাদের রাজনৈতিক নেতারা, আমাদের যারা আরো দায়িত্বশীল যারা আছে, তারা কি এটার জবাবটা দিতে পারবেন? তারা কেউ কোনো দায়িত্ব পালন করছে না। খুবই খুব দুঃখজনক দুঃখজনক ব্যাপার সেটি হচ্ছে যে মধ্যপ্রাচ্যের যে আরব দেশগুলো তারা তো সিংহভাগ মুসলমানের দেশ। খুবই দুঃখজনক ব্যাপার হচ্ছে এইসব মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো তারা কিন্তু একেবারেই নির্বিকার। তারা সোচ্চার না। কেন? মূল কারণ কি বলে আপনি মনে করেন? ১ম কথাটা হলো যে শুধু তো মধ্যপ্রাচ্যের আরব দেশ না। আ আমার মুসলিম বিশ্বই তো মানে আসলে আরো তো বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া মুসলমানরা তো এখানেই বেশি। ওখানকার থেকে এখানেই বেশি। ওখানে হয়তো মুসলিম দেশের সংখ্যা বেশি। কিন্তু এখানে জনসংখ্যা বেশি। আমরা কেউই তো কিছু বলছি না। কেউই কিছু করছে না। শুধু তাকিয়ে দেখছি। আর হয়তো নামাজে আমরা দোয়া করছি, "আল্লাহ গাজার মুসলমানদেরকে তুমি সহযোগিতা করো।" ২০০ কোটি মানুষ থাকতে আল্লাহ কি আবাবিলের জন্য আহ্বান করছে মনে হচ্ছে আমরা। এটা খুব লজ্জার ব্যাপার। ২০০ কোটি মুসলিম পৃথিবীতে। অথচ আমরা আবাবিলের জন্য আবাবিল এসছিল যখন ওখানে কেউ ছিল না। মুত্তালিবের দোয়াতে আবাবিল এসছিল। কারণ তখন ওখানে রক্ষা করার কেউ ছিল না। এখন তো রক্ষা করার ২০০ লোক আছে। তাদেরকে আল্লাহ জবাবদিহি করবে। যে তুমি আমার কাছে দোয়া করছো, তুমি কি করছো? তাই না? তো তারা করছে না কারণটা কি? তাদের ভিতরে এই যে মানে ইসলাম মানে মুসলিম হিসাবে আমাদের যে সারা বিশ্বে মুসলমানদের যে নৈতিক মানে অবক্ষয় এবং যে মুসলিম যে চেতনাটা এটা ধ্বংস হয়ে গেছে। অর্থাৎ মুসলিমদের যে নৈতিক মানে মানের যে অবক্ষয়, অবক্ষয় মুসলমানদের যে ঈমানের যে দুর্বলতা, সেটি প্রমাণ মুসলিম যে ভ্রাতৃত্ববোধ, হ্যাঁ? এইটার জায়গায় আমরা চরমভাবে পিছিয়ে গেছি। আরেকটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হলো যে এই যে ওয়ার এগেইনস্ট টেরোরিজম এর নামে পশ্চিমারা যে আমাদের মাথার ভিতরে একটা ভয়ানক ভয় ধরিয়ে দিয়েছে যে গাজার পাশে দাঁড়ালে, গাজার পক্ষে কথা বললে আমাদেরকে মৌলবাদী, আমাদেরকে টেরোরিস্ট, আমাদেরকে চরমপন্থী এই যে মানে ট্যাগগুলো লাগিয়ে দেয়া হয়, এই ট্যাগের ভয়ে আমাদের অনেকেই তো আমরা কথা বলতে ভয় পাই। হ্যাঁ? আমরা কিন্তু মানে মানে আল্লাহর কাছে জবাবদিহি করার চেয়ে এদেশের মানে বিশ্বের মুসলমানরা আমেরিকার কাছে ট্রাম্পের কাছে জবাবদিহির বিষয়টাকে বেশি ভয় পায়। এই যে জায়গাটাতে এই যে আমাদের চিন্তার যে জায়গাটা চেঞ্জ হয়ে গেছে যে আমরা এটা হলে ট্রাম্পের কাছে কি বলবো? আমার আমেরিকান ভিসা বন্ধ হয়ে যাবে কিনা? আমার মানে জাতিসংঘে যাওয়ার প্রক্রিয়া ইউরোপের ভিসা বন্ধ হয়ে যাবে কিনা? এই চিন্তা ইরানের পক্ষে কথা বললে আমার এই সমস্যা হতে পারে। এটা তো তাদের প্রক্রিয়ার মধ্যেই আছে এবং এই কারণে আমরা কথাটা বলছি না মুসলমানদের পক্ষে। এই জায়গা থেকে যতদিন না পর্যন্ত আপনি না বেরোবেন, আরে ভাই আপনি মুসলিম, আপনার বিশ্বাস থাকবে আমার রিজিক যেখানে আমি সেখানে যাব। আমার রিজিক যদি কোনোদিন আমেরিকায় যায়, আমি যেতে বাধ্য। বাধ্য। আর যদি আমেরিকায় আমার রিজিক না আল্লাহ পাঠান, আমি কোনোদিন যাব না। তাই না? আমার কি আমেরিকায় যাওয়াটা ভালো হবে? না বেহেশতে যাওয়া ভালো হবে? আমার গন্তব্যটা মুসলিম হিসেবে আমার গন্তব্য কোথায়? আমেরিকা না জান্নাত? আমি জান্নাতের জন্য যা করার দরকার আমি তাই করব। তাতে যদি আমার সারা জীবন আমেরিকায় না গিয়ে যদি আমি জান্নাতে যেতে পারি, আমি মুসলিম হিসাবে আমি সেটাকে গর্বের মনে করি। এবং মুসলমানদের চেতনার জায়গাটা এটাই থাকা উচিত। কিন্তু ওই জায়গাটা থেকে আমরা মানে অনেক দূরে অনেক দূরে সরে গেছি। আমরা আসলে দেখি যে মধ্যপ্রাচ্যের যারা রাজা বাদশাহ আছেন বা সরকার প্রধান আছেন তাদের ভাবসাব দেখলে এমন মনে হয় যে আসলে গাজাবাসী শেষ হয়ে যাচ্ছে হোক, তাদের কোনো সমস্যা হবে না। কিন্তু আদতে আপনি কি মনে করেন যে আজ হোক কাল হোক কোনো একদিন মধ্যপ্রাচ্যের অন্য আরব দেশগুলো এই ইসরায়েলি আগ্রাসনের শিকার হবে? দেখেন ১ম কথাটা হলো যে আমরা মধ্যপ্রাচ্য বলতে যাদের বলছি বিশেষ করে আরব রাষ্ট্রগুলো, এদের কিন্তু আজ থেকে ১০০ বছর আগে কিছুই ছিল না। ছিল না। মহান আল্লাহ তাআলা তাদেরকে হঠাৎ করে তেল এবং স্বর্ণের খনি দিলেন। তারা আজকে যে উন্নত হলো। এই উন্নতিটাকে তারা মানে নিজেদের জন্য অর্থাৎ মুসলমানদের জন্যে নিজের দেশের কল্যাণের জন্য ব্যয় না করে তারা ভোগবিলাসে ব্যয় করেছেন। এই ভোগবিলাসে ব্যয় করতে একটা পর্যায়ে তাদের সম্পদ ফুরিয়ে এসছে। তারা চাইলে আল্লাহর সম্পদ তো আল্লাহ দেন। তারা আল্লাহর মুখাপেক্ষী না হয়ে তারা ইউরোপ আমেরিকার মুখাপেক্ষী হয়ে তারা কি করছে? তারা তাদের দেশে এখন ওই মানে মধ্যপ্রাচ্যের মতো মার্কেট, নাইট ক্লাব, ডিজে পার্টি
এই যে কনসার্ট এইগুলো চালু করছে, তারা পর্যটনের হাব তৈরি করছে, পর্যটনের মধ্য দিয়ে তারা তাদের অর্থনীতি টিকিয়ে রাখার Restore করতে চেষ্টা চায়। করতে রেস্টোর করতে চাচ্ছে। অথচ তাদের উচিত ছিল মহান আল্লাহর কাছে সম্পদের জন্য চাওয়া। তো কাজেই এই শাসকরা যেটা মানে মানে করছে, এরা আসলে মানে মানে কখনো বা কোনোদিন এ এ এরা এটা এটা কিভাবে তারা রাষ্ট্র ক্ষমতায় এসছে? তাদের যদি রাষ্ট্র ক্ষমতায় আসার প্রক্রিয়াটা দেখেন, তাহলেও বুঝবেন যে এরা আসলে ওদের বাইরে যাওয়ার কোনো ক্ষমতা তাদের নাই। কিন্তু ইসরায়েলের যে গ্রেটার ইসরায়েল যে রাষ্ট্র চিন্তা আছে, প্ল্যান সেটি তো আগাচ্ছে। সেই চিন্তার মধ্যে কিন্তু এই মধ্যপ্রাচ্যের এই অনেক দেশগুলোই কিন্তু রয়েছে এবং এটা টার্কি পর্যন্ত একটা সময় গিয়ে পৌঁছাবে। কাজেই ইসরায়েল তার লক্ষ্যে মানে পিছিয়ে যাবে না এবং তারা এগিয়েই যেতে থাকবে এবং যারা মনে করছেন যে আমি মানে ইসরায়েলের সাথে সখ্যতা রেখে নিজেকে নিরাপদ রাখতে পারবো, এটা তারা বোকার স্বর্গে বসবাস করছেন। তারা ইসরায়েল তার লক্ষ্যের দিকে এগিয়েই যাবে এবং ইসরায়েল আমরা রাষ্ট্রটা এরকম। অনুষ্ঠান শেষ করব। শেষ করার আগে আপনার কাছে জানতে চাই যে এই যে তাবৎ মুসলিম বিশ্ব আমরা চেয়ে দেখছি গাজা উপত্যকায় আমার মুসলিম ভাইটি, মুসলিম ভাইটি শেষ হয়ে যাওয়ার পর্যন্ত আমাদের কি আসলে কিছু করার নেই? করার তো অনেক কিছুই আছে। কিন্তু আমরা করছি না, করতে চাইছি না। হ্যাঁ? তো আমরা যদি করতে চাই, তাহলে অনেক কিছু করতে পারি। কিন্তু আমরা করতে চাই কিনা, করব কিনা, সেটাই হলো একটা বড় ব্যাপার। আপনার ওই যে আমি যেটা নিয়ে মানে রোহিঙ্গা নিয়ে আলোচনায় ছিলাম যে, আগে তো আমাকে চাইতে হবে। তারপরে আমাকে অন্যান্যরা হেল্প করবে। কিন্তু আমরা তো আসলে চাইছিই না যে না ওদের পক্ষে দাঁড়াই। আপনি যদি সমস্ত মুসলিম বিশ্ব দেখেন, এটা তো খুব কঠিন ব্যাপার না। আমরা মুসলিম বিশ্বের যে মার্কেটগুলো আছে, মুসলিম বিশ্বের ২০০ কোটির যে জনসংখ্যা আছে, কোন যুদ্ধ না করেও যদি আমরা সেই মানে বাজার অর্থনীতি, মুসলমানদের হাতে যে বাজার অর্থনীতি আছে, সেই অর্থনীতিটাকে যদি আমরা কাজে লাগাতে পারতাম, তাহলে ইসরায়েলকে পরাভূত করা সম্ভব। একদম এই যে এখন যে বয়কট ইসরায়েল যে আন্দোলনটা, আপনি জানেন যে সেটা কোথায় গিয়ে পৌঁছেছিল। কাজেই সেটা দিয়েও তো আমরা করতে পারি। তাও তো করছি না। দ্যাট ইস আমাদের ব্যর্থতা। আপনাকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ এবং ইরান বাংলা রেডিওর যারা দর্শক আমার বক্তব্য এতক্ষণ শুনলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজ শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো আরো একজন অতিথি সাথে। আর আন্তরিক অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।